আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে দ্বিঘাত করণী। ঠিক আছে, তোমরা কিন্তু পড়েছিলে প্রথম চ্যাপ্টারে, একটু খেয়াল করো, সেখানে ছিল একঘাত, ছিল না? ওখানে ছিল এক চল বিশিষ্ট, না এক চল বিশিষ্ট দ্বিঘাত ছিল, ওখানে দ্বিঘাত সমীকরণ ছিল, কিন্তু এখানে বলছে দ্বিঘাত করণী। আজকে প্রত্যেকটা জিনিস বুঝবো আজকে, দ্বিঘাত কি জিনিস, করণী কি জিনিস। ঠিক আছে, শোনো মন দিয়ে, প্রত্যেকে খুব ভালো করে বুঝবে। দ্বিঘাত, যদি একে ভাঙো, দেখো লেখা আছে দ্বি, দ্বি কথার মানে হচ্ছে দুই, আর ঘাত, ঘাত কথার মানে হচ্ছে পাওয়ার বা সূচক, পাওয়ার কিংবা সূচক, লিখছি আমি সূচক। ঠিক আছে, আর দ্বি মানে তো দুই, তাহলে পাওয়ার থাকবে দুই বা সূচক হতে হবে দুই, তার নাম হচ্ছে দ্বিঘাত। কিন্তু এখানে বলেছে করণী, করণের চিহ্ন হচ্ছে এইটা, হচ্ছে করণী, এটা করণের চিহ্ন, রুট। ঠিক আছে, একে বলে রুট বা মূল বলে, একে বলে রুট বা মূল। গাছের যেমন রুট হয়, গাছের যেমন মূল হয়, তো এটা হচ্ছে রুট বা মূল, এটার নাম, এটা চিহ্নের নাম হচ্ছে করণী। ক্লিয়ার? কিন্তু এই করণীর মধ্যে ভাগ আছে, কি লেখা আছে এটা, দ্বিঘাত করণী। কেন স্যার দ্বিঘাত করণী? দেখো এরকম চিহ্ন আছে, এর মানেই যে দ্বিঘাত এমনটা কোনো ব্যাপার নয়। দেখতে হবে এই যে ফাঁকা জায়গাটা আছে, আচ্ছা জায়গাটা ফাঁকা, এইখানে কি লেখা আছে। যদি এখানে ৩ থাকে, ৩, এটা ত্রিঘাত করণী, এখানে তখন ত্রিঘাত। যদি এরকম থাকে কিছুই নেই, এর মানে এখানে ২ আছে, কিছু নেই মানে এখানে ২ আছে, তো এটা দ্বিঘাত করণী। যদি এরকম থাকে তো ৪ ঘাত করণী। ক্লিয়ার? কিছু নেই মানে দ্বিঘাত করণী। ওকে ফাইন। যদি কোনো অঙ্কে এখানে লেখা আছে ১৬, এখানে লেখা আছে ২৭, এখানে লেখা আছে ৬৪, তাহলে কিরকম অঙ্কটা বের করবে? তখন তোমাকে দেখতে হবে এইখানে কোন চিহ্ন আছে, মানে এটা তো করণী চিহ্ন আছে, ৪ আছে, এর মানেটা হচ্ছে তোমাকে কি করতে হবে, এখান থেকে ৬৪ যে আছে একে তোমাকে ভাঙাতে হবে, ভাঙাতে হবে। ৬৪ যদি ভাঙায়, দেখো মন দিয়ে বুঝবে, কত দিয়ে ভাগ দেবে, ২ দিয়ে, ২ দিয়ে দিতে পারো, ৪ দিয়েও দিতে পারো, ২ দিয়ে দিই, কারণ ওরা ২ বলছে যেহেতু। ২ ৩ ৬, ২ ২ ৪, ২ ১ ২, ২ ৬ ১২, ২ ৮ ১৬, ২ ৪ ৮, ২ ২ ৪ পেলাম। দেখো ১ ২ ৩ ৪ ৫ ৬, দুই কটা পেলাম বলো, ১ ২ ৩ ৪ ৫ ৬টা। এক দু তিন চার পাঁচ ছটা পেয়েছি। এবার শোনো, যেহেতু এখানে লেখা আছে ৪, কত লেখা আছে, এর মানে হচ্ছে ৪টা সংখ্যা মিলে একটা করে পেয়ার বানাবে। তাহলে দেখো ৪টা ২ মিলে একটা ২ বাইরে বেরিয়ে আসবে, আর এই যে দুটো ২ আছে এদের কোনো পেয়ার আর নেই, বলছে এরা বলছে যদি আমাদের পেয়ার তৈরি করতেই হয় আরো দুটো ২ কে লাগবে, যেখানে ভেতরে মাত্র দুটোই আছে, তো বলছি তোরা ভেতরেই থাক। কত, ২ দিয়ে কত, ৪, আর এই যে ৪টা আছে তোমাকে এটা লিখতেই হবে। ক্লিয়ার? একে ভাবি, এখানে কত লেখা আছে, কিছু নেই মানে ২ আছে স্যার, তার মানে এখানে তাহলে স্যার দুটো সংখ্যা মিলে তাহলে কি পেয়ার হবে। যদি ১৬ কে ভাঙাও তো কত ভাঙাবে বলো, ১৬ কে ২ দিয়ে ভাঙান স্যার, ওকে ভাঙাচ্ছি তাহলে ২ দিয়ে, ২ ৮ ১৬, ২ ৪ ৮, ২ ২ ৪, ১ ২ ৩, ৪টা ২ পেলাম, ১ ২ ৩ ৪। এবার দেখো ভালো করে, এইখানে স্যার কোনো সংখ্যা নাই মানে ২ আছে, তাহলে দুটো করে সংখ্যা মিলে পেয়ার তৈরি হবে, এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, তো দুটো ২ থেকে একটা ২ আসলো বাইরে বেরিয়ে, এই দুটো ২ থেকে একটা ২ বাইরে বেরিয়ে আসলো, আর ভেতরে কেউ নাই, চিহ্নর ভেতরে কেউ নাই, চিহ্ন উঠে গেছে, ২ ২ ৪, তো এটা আনসার ৪।
ফাইন। একে ভাঙাও, কত আছে 27, 3 দিয়ে যাবে, 3 নয়ে 3 3-এ। তাহলে বলো তো এখানে কত লেখা আছে? যদি একে আমি ভাঙাই, এটা মিটাচ্ছি এখানে আমি, তাহলে দেখো তো যদি একে আমি ভাঙাই, তাই স্যার 3টে 3 পাবো, 1 2 3। যেহেতু এখানে 3 লেখা আছে, এর মানে স্যার 3টা করে সংখ্যা থেকে একটা করে বেরিয়ে আসবে। এই 3টা 3 থেকে একটা পেয়ার হলো, ওই 3টা বাইরে বেরিয়ে আসলো, রুটটা উঠে গেল। বুঝতে পারছো কি পারছো না? এটা গেল আমাদের গতানুগতিক নিয়ম। কিন্তু তোমরা ক্লাস 9-এ সেকেন্ড চ্যাপ্টারে পড়েছিলে সূচকের ধর্মাবলী। সেই সূচকের ধর্মাবলীতে তোমরা জেনেছো কি জেনেছো? এই যে লেখা আছে 27, এই 27টাকে, এই যে লেখা আছে 27, এখানে এখানে 3 লেখা আছে, এর মানে কিন্তু 27-এর কোনো এখানে পাওয়ার আছে কি? এর মানে পাওয়ার 1 কল্পনা করতেই পারি। কত বলো? 1 কল্পনা করতে পারি। তোমরা এটার মানে তোমরা লিখেছিলে 27 লিখেছিলে এখানে, আর এখানে পাওয়ার একটা উপরে আর এই 3টা নিচে আসতো। মনে পড়ছে কি পড়ছে না? যেই সংখ্যাটা এখানে ছোট্ট করে থাকে, এই সংখ্যাটা নিচে হয়ে যায় বাই আকারে, আর একটা উপরে থাকে। এবার দেখো 27কে যখন ভাঙালাম, তো কটা 3 পেলাম? এর মানে কি 3-এর পাওয়ার কত? 3। তাহলে 27কে লিখতে পারি স্যার 3-এর পাওয়ার 3, আর বাইরে কত পাওয়ার আছে? 1/3। এটা কি অবস্থায় আছে? এরা গুণ অবস্থায়। তাহলে 3-এর পাওয়ার 3 গুণ 1/3। তাহলে স্যার এই 3 আর এই 3 কেটে যাচ্ছে, থাকছে পরে 3-এর পাওয়ার 1, এর মানে 3, আনসার 3, আনসার 3। তাহলে এটা হচ্ছে আমাদের গতানুগতিক নিয়ম, আর এটা হচ্ছে তোমাদের ক্লাস 9ম শ্রেণীর সূচকের যে নিয়ম, সেই অনুযায়ী প্রত্যেকটা অঙ্ক যদি আমরা একটু দেখে নিচ্ছি। যেমন এই পার্টটা যদি লক্ষ্য করো, দেখো 64 আছে, তো 64 যে আছে এখানে তো জোড়া পাচ্ছেই না, তো এখানে এটা ছেড়ে দাও, এটা থেকে যাচ্ছে, ছেড়ে দাও। তোমরা ভাবো বরং, আচ্ছা এটাকে যদি এখানে 4 না দিয়ে 3 দিতাম, এবার যদি কল্পনা করি একে, এবার যদি একটু কল্পনা করি, তো তোমরা বলো এটা মিটিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ সুবিধা হবে বুঝতে। যদি এখানে 3 থাকে, তোমাকে বলছে এর মান কত হবে, তো এটা সিম্পলি নিয়ম করতে গেলে তোমরা বলবে স্যার এখানে 3 আছে, 64কে যদি ভাঙাই স্যার 1 2 3 4 5 6টা পাচ্ছে স্যার, 1 2 3 4 5 6 পেয়ে গেলাম। তো স্যার এখানে 3 লেখা আছে মানে 3টা করে মিলে একটা পেয়ার হবে। স্যার এই 3টা মিলে একটা পেয়ার, এই 3টা মিলে একটা পেয়ার, একদম ভালো পেয়ার পেয়ে যাচ্ছে। স্যার এই 3টে 2 থেকে একটা 2 বাইরে বেরিয়ে আসলো, আর 3টা জোড়া থেকে এই জোড়া বাইরে বেরিয়ে আসলো, আনসার স্যার 4 হয়ে গেল। এটা হলো গতানুগতিক নিয়ম। কিন্তু যদি স্যার এই ম্যাথটা যদি এভাবে করি, 64 মানে স্যার 2 দেখেন স্যার কত আছে এখানে, 2 এর 1 2 3 4 5 6, মানে স্যার 2 এর পাওয়ার 6 তাহলে নিশ্চয়। তাহলে স্যার আমি এই যে লেখা আছে এখানে 64, এখানে 3 লেখা আছে, আপনি বললেন এখানে কোনো চিহ্ন নেই মানে 1 আছে, সংখ্যা নেই মানে 1 আছে, আর আপনি বললেন 64-র পাওয়ার এই যে 1টা উপরে, আর এই 3টা স্যার যে বাই দিয়ে লিখতে বললেন, লিখে দিলাম। এর মানে স্যার 64কে ভাঙিয়ে পেলাম স্যার 2 এর পাওয়ার 6, তো এটার মানে কত স্যার? 2 এর পাওয়ার 6, আর বাইরে কত পাওয়ার আছে? 1/3। লিখতে পারি কি পারি না? তাহলে স্যার এখানে স্যার কাটলে স্যার 3 2 এ 6 হবে নিশ্চয়। তো কত পেলাম? এখানে 2 আছে, তার পাওয়ার 2 আছে, স্যার 2 এর পাওয়ার 2 মানে 2টাকে 2বার গুণ করতে হবে, আনসার 4। এখানেও 4 এসছে, এখানেও 4 এসে। এটা হচ্ছে ক্লাস 9-এর নিয়মটা ছিল, এটা হচ্ছে আমাদের গতানুগতিক নিয়ম। কোনটা বেশি বেটার লাগছে? হ্যাঁ, দুটোই ঠিকই আছে। তো আমরা এবার এই চ্যাপ্টারে আমরা ধীরে ধীরে জানবো কোনটা মানে নিয়ম ইজি হবে, বা আমরা দেখে নেব, ঠিক আছে? দুটো একই জিনিস, ঠিক আছে, কি করে আসছে দেখাচ্ছি। ওকে ফাইন, বোঝা গেছে? লেখার কিছু নাই, লিখবে নাকি? তো ম্যাথ গুলো করবে না, এত মজা পাবে না, মারাত্মক লাগে মজা, সিরিয়াসলি বলছি। হ্যাঁ, বিরিয়ানি খেয়ে এত মজা নাই। হ্যাঁ, রোজার মাসে বলছি। ওকে ফাইন, এবার আমরা একটু দেখে নেব এই দ্বিঘাতকরণী চ্যাপ্টারটা। শুরুতে শোনো মন দিয়ে, যেহেতু আমরা পড়ছি কি পড়ছি, দ্বিঘাতকরণী, কয়েকটা কথা জানা খুব জরুরি।
কয়েকটা কথা জানা খুব জরুরি। দ্বিঘাত করণী, এই দ্বিঘাত করণীর ক্ষেত্রে কয়েকটা তথ্য আমাদের জানতে হবে। প্রথম কথা হচ্ছে পূর্ণ সংখ্যা। সে জিনিসটা একটু ভালো করে জানবো। পূর্ণ সংখ্যা কারা? পূর্ণ কথার মানে হচ্ছে স্যার গোটা, যাকে ভাঙাচোরা কিছু নেই, ঠিক আছে, একদম পুরোপুরি পিওর একটা ভালো সংখ্যা যেটা গোটাগুটি আছে। স্যার কারা? 1 2 3 4 5 6 7 চলছে এরকম কত অবধি? আপ টু ইনফিনিটি অবধি। মানে কি স্যার, আপনি যতটা ভাববেন তার থেকেও বেশি, এটা হচ্ছে ইনফিনিটি। তাহলে এগুলো সব কোন সংখ্যা? গোটা গোটা সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা। একে ইংলিশে বলে ইন্টিজার। কি বলে? ইন্টিজার। ঠিক আছে, ইন্টিজার। ওকে, হ্যাঁ ইন্টিজার, নাম্বার। এরা সংখ্যা মানে নাম্বার, ডিজিট মানে অঙ্ক। ওকে, তো এরা সবাই কি তাহলে পূর্ণ সংখ্যা। স্যার শূন্য, এটাও তো স্যার ভাঙাচোরা নেই, তো এটাও পূর্ণ সংখ্যা। স্যার -1, এটাও তো স্যার একটা গোটাগুটি সংখ্যা, কিন্তু চিহ্নটা মাইনাস আছে, থাক সমস্যা কি আছে। -2 বলো পূর্ণ সংখ্যা। -3, -4 চলছে আপ টু ইনফিনিটি। তার মানে স্যার গোটাগুটি সংখ্যাগুলোই পূর্ণ সংখ্যা। সের চিহ্ন যাই হয়ে যাক, প্লাস হোক মাইনাস হোক যাই হোক, গুণ চিহ্ন হয় নাকি আবার এমনি কোনো চিহ্ন হয়? গুণ 2 টাকা না, চিহ্ন দুটোই হয়, হয় +2 আর না হয় -2, তাই তো? ওকে ফাইন। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু পূর্ণ সংখ্যা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেলাম যে কারা হচ্ছে পূর্ণ সংখ্যা। ওকে, হ্যাঁ এবার আসবো মূলদ সংখ্যা। কি বলো? মূলদ সংখ্যা কারা স্যার মূলদ সংখ্যা? আগে স্যার একে ইংলিশে কি বলে? একে বলে রেশনাল নাম্বার। হ্যাঁ না, ন্যাশনাল না, রেশনাল। রেশনাল নাম্বার জিনিসটা কিরকম? বলছে যে সমস্ত সংখ্যাকে p/q আকারে লেখা যাবে। ব্যাপারটা কিসের? মানে বাই আকারে লেখা যাবে, তারাই হচ্ছে মূলদ সংখ্যা। স্যার কেমন কি? ধরে নাও তুমি বললে 5/3, দেখো তো আমি বাই আকারে লিখেছি না লিখিনি? এটা হচ্ছে মূলদ সংখ্যা। তবে একটা শর্ত আছে, ওপরের সংখ্যাটা মানে একে আমি পি মনে করছি আর একে আমি কিউ মনে করছি, তাহলে উপরে যে পি আছে সেই পিটাকে আর কিউটাকে দুটোকেই হতে হবে পূর্ণ সংখ্যা। বলতো 5টা পূর্ণ হবে কি হবে না? 3টা পূর্ণ হবে কি হবে না? তাহলে শর্ত মিলছে কি মিলছে না? আর একটা শর্ত আছে, নিচে যে কিউ আছে এই কিউ যেন শূন্য না হয়ে যায়। কারণ তোমরা বলবে স্যার শূন্য তো একটা পূর্ণ সংখ্যা, এটা একটু শর্ত। পূর্ণ তো হবে কিন্তু শূন্য যেন না হয় নিচের সংখ্যাটা, উপরেরটা হলে হতে পারে। তাহলে বলো 0/7 এটা মূলত হবে কি হবে না? হবে। স্যার 0 একটা পূর্ণ সংখ্যা, 7টা একটা পূর্ণ সংখ্যা, কিন্তু নিচে স্যার শূন্য নেই, উপরে থাক সমস্যা নেই, হবে কি হবে না? ওকে, তাহলে যে সমস্ত সংখ্যাকে p/q আকারে মানে p/q আকারে লেখা যাবে, যেখানে p এবং q কি বলো? p আর qটা কি বলো? পূর্ণ সংখ্যা। আরটা কি বলো? যে q যে আছে 0 হবে না, কারণ ওটা 0 হলেই কিন্তু আর হবে না। 7/0 এটা কি হবে মূলত? হবে না, এটা হবে না। থামো, এটা কেটে মজা পেলাম না, এটা হবে না। ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যাঁ, তাহলে মূলত সংখ্যা আমরা বুঝে গেলাম এ নাম্বার যাকে আমরা p/q আকারে লিখছি, p এবং q উভয়ই পূর্ণ সংখ্যা আর নিচের কিউটা যেন শূন্য না হয়ে যায়, তার নাম হচ্ছে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। ওকে, এবার তুমি একটা উদাহরণ দেবে, স্যার 1 এটা মূলদ হবে কি হবে না? হবে। স্যার কেন? কারণ আপনি তো বললেন স্যার বাই আকারে লিখতে হবে, বাই তো নেই এখানে, কিন্তু নাই তো কি হয়েছে, নিচে এক তো লিখতেই পারি, 1/1 মানেই তো 1, 1/1 মানেই 1। তো এটা কি একটা সংখ্যা? মূলদ সংখ্যা। কেন? উপরে পূর্ণ নিচেও পূর্ণ। বলো
টু, এটা কি হবে মূলত? হবে। কেন? এর নিচে কিছু নেই মানে 1 আছে, কারণ 2/1 মানেই তো 2 বাই 1 মানে কি 2 কে যদি 1 দিয়ে ভাগ করি কত হবে? 2 পাবো। তো এটা তাহলে তার মানে 2 আর 2/1 একই না আলাদা জিনিস? একই জিনিস। তো এটা যদি মূলত হয় তো এটাও মূলত, কারণ সমান তো এরা তো দুজনেই। 1/2 এটাও মূলত হবে। কেন হবে? এটাও মূলত হবে, উপরে পূর্ণ নিচেও পূর্ণ। কিন্তু 1/2 আর 2 একই জিনিস না আলাদা জিনিস? আলাদা জিনিস। এটা আছে হাফ, এটা 2। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা জেনে গেলাম মূলত সংখ্যা। বললো শূন্য, এটা কি হবে মূলত? হবে। এর নিচে কিছু নেই মানে 1 আছে। যে কোনো সংখ্যার নিচে কিছু নেই মানে কত আছে? 1। ক্লিয়ার না? ক্লিয়ার না? ওকে, তোমরা বলো আমাকে √2। থামো 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 থামো, এটা আমি এখানে একটু মিটাই। তোমরা বলো √2 এটা মূলত হবে না হবে না? √2 হবে না, এটা মূলত হবে না। কেন? তুমি হয়তো ভাবতে পারো স্যার বাই 1 তো লেখাই যায়, তো নিচে আছে পূর্ণ, ওপরে কি পূর্ণ আছে? রুটের ভেতরে আছে, রুটের ভেতরে আছে না? এই রুটটাকে, রুট সমেত কোন চিহ্ন আছে পূর্ণ সংখ্যার মাঝে? কোথাও লেখা আছে রুটের রুট সহ? নাই। তাহলে এ পূর্ণ সংখ্যা নয়। যদি রুটটা না থাকতো, হ্যাঁ এবার তুই পূর্ণ সংখ্যা, রুটটা সমেত পূর্ণ সংখ্যা হবে না। দেখা যাচ্ছিল? বলো দেখি √3 এটা পূর্ণ সংখ্যা হবে কি হবে না? তাহলে এটা কি মূলত হবে না? তো এরা কারা? এরাই হচ্ছে অমূলত সংখ্যা, অমূলত সংখ্যা। এরাই হচ্ছে কি বলো? অমূলত সংখ্যা। ইংলিশে কি বলে? এটা যেমন রেশনাল, এটা ইররেশনাল। ইররেশনাল অমূলত বা ইরেশনাল নাম্বার। এবার তোমাদের জন্য একটা প্রশ্ন থাকছে, তোমরা বলবে এটা মূলত নাকি অমূলত। এই যে এটা √9, এটা মূলত। √9 মানে কি 3, √9 মানে কত? 3। আর এর নিচে মানে স্যার 1 লিখতেই পারি। রুট আছে তো কি আছে, রুটকে ভাঙা যাবে, কিন্তু এখানে রুট ছিল, ভাঙা যাচ্ছিল না। তাহলে একে ভাঙিয়ে কত পাচ্ছে? 3। আর নিচে 1, এটাও পূর্ণ, এটাও পূর্ণ, নিচে শূন্য নেই। তাহলে এরা কি? মূলদ সংখ্যা। তাহলে √9 মূলদ সংখ্যা। ক্লিয়ার না? ক্লিয়ার না? তোমরা বলো √16 মূলদ না অমূলদ? মূলদ। কেন? 4 বাইরে বেরিয়ে আসবে গোটা সংখ্যা, তার √16 কিন্তু মূলদ। ক্লিয়ার না? ক্লিয়ার না? বলো দেখি তোমরা এবার বুদ্ধি করে। √12 মূলদ না অমূলদ? অমূলদ। কারণ মাথার উপর দেখো, 12 কে যদি ভাঙায় 2 2 এ 4, 4 3 এ 12। কি কি হয়েছে রে? ও বলছে স্যার 6 2 এ 12, মার খাবে না? কি বুঝে তখন দেয় রে? কি বুঝে তখন দেখো তুমি? পাগলা ছেলে, ওই 6 2 এ 12 বলছে। ওর ব্রেনটা এখানে নাই মনে হয়, ব্রেনটা বাইরে আছে মনে হয়। শোনো দেখো, বুঝো ভালো করে শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি বললাম রুটের মধ্যে 12, তাহলে তোমরা ভাঙাবে নিশ্চয়ই 12 কে। স্যার একে যদি ভাঙানো যায় 2 2 এ 4, 4 3 এ 12, কি তাই তো? এখানে স্যার কিছু নেই মানে 2 আছে, ওটা বুঝে নিতে হবে। তাহলে দেখো দুটো থেকে এই দুটো 2 মিলে একটা পেয়ার হয়ে গেছে, তো 2 বাইরে বেরিয়ে আসলো। কিন্তু এই 3 যে বলছে পেয়ার বানাবো, আমার লোকই নাই, তো তুমি ভেতরে একাই থাকো সিঙ্গেল ভেতরে, এই ভেতরে একে রেখে দিলাম। ঠিক, তাহলে বলো তো যেটা পেলাম √12 কে ভাঙিয়ে পেলাম 2√3, এই সংখ্যাটার মধ্যে কোনো কি পূর্ণ সংখ্যা আছে? নেই। সে 2 ছিল কিন্তু গুণ অবস্থায় আছে না, সিঙ্গেল তো নাই, বেচারি ওর সঙ্গে একসঙ্গে আছে। হ্যাঁ ঠিক আছে। শোনো শোনো, তাই যে রুটটা পেলাম,
তাহলে রুটটা যেহেতু আছে, তাহলে আমরা কি বলবো এখানে মূলত মূলত না অমূলত বলবো? অমূলত। এটা তাহলে হচ্ছে রুট 12 তাহলে অমূলত সংখ্যা। ঠিক আছে, তুমি বলতে পারো স্যার 2 তো আছে, থাক না, কিন্তু রুটটা যে আছে ওখানে, রুটটা থাকা যাবেই না, বুঝলে? তবেই ও হতো মূলত হতো। ক্লিয়ার? বলো তোমরা বুদ্ধি করে, রুট 50 এটা মূলত না অমূলত? অমূলত। কেন? একে যদি ভাঙাও তুমি, দেখো 5 এ 5 এ 25, 25 2 এ 50, তাহলে স্যার দুটো 5 থেকে একটা 5 বাইরে বেরিয়ে আসলো, আর 2 ভিতরে থেকে গেল, অমূলত। কোনো সমস্যা বুঝতে? তার মানে এই যে বলছি দ্বিঘাত করণী, এটা আর কিছুই না, সেই অমূলত সংখ্যাগুলোর কথাই বলছি। কারণ এই যে রুট 2 বললাম, এটা কি দ্বিঘাত করণী, সমীকরণ করো। ক্লিয়ার না? তোমরা এটুকু একটু লিখে নাও, পূর্ণ, মূলত, অমূলত। বুঝা গেছে? তো বাড়ি গিয়ে অবশ্যই লিখে নেবে, ঠিক আছে? ভালো করেছো, যে লিখছে সে বুদ্ধের কাজ করছে। তাহলে পূর্ণ হয়ে গেল। দেখো বইয়ে লেখা আছে, দেখো যে 5/4 ও 4/5 এরা প্রত্যেকেই ড্যাশ সংখ্যা, মূলত সংখ্যা। ভেরি গুড, হয়েছে? শোনো মন দিয়ে, এবার দেখো, ধরে নাও, দেখো লেখা আছে 25, খুব বুঝবে সুন্দর করে, হ্যাঁ? 25 তোমাকে বললো যে এর বর্গ মূল কত? খুব মন দিয়ে বোঝো, 25-এর বর্গমূল কত? তো বর্গমূল, দেখো মূল মানে কি? রুট, বললাম না প্রথমে, মূল মানে কি? রুট। তো এটা হচ্ছে রুটের চিহ্ন তাহলে। কিন্তু বর্গ, বর্গ মানে স্কোয়ার, স্কোয়ার মানে 2 থাকবে কোথায়? এইখানে 2, 2 নেই মানে ওখানে 2 আছে, তার মানে 25-এর ভিতরে 25 তাহলে এখানে, ঠিক? তাহলে এখানে যেহেতু 2 যেহেতু আছে, ওটা লিখি না আমরা, তাহলে 5 গুণ 5, এর মানে আনসার 5, পেয়ে গেলাম বর্গমূল। অ্যাকচুয়ালি এই রুট থেকে যখন বাইরে বেরিয়ে আসে, এটা প্লাস মাইনাস চিহ্ন নিয়ে বসে, ঠিক আছে? তো আমরা বলতে পারি প্লাস মাইনাস 5, মানে 25-এর বর্গমূল 5ও হতে পারে, আবার মাইনাস 5ও হতে পারে। হয়ে গেল বর্গমূল। কিন্তু যদি এটা প্রশ্ন একটু ঘুরিয়ে দিয়ে দেয়, কিরকম? তোমাকে বলছে 25-এর বর্গ কত? কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, মূলটা কিন্তু লেখা নাই, আর শুধু বর্গ লেখা আছে। যদি মূল থাকতো তো এটা চিহ্ন দিতাম, মূল তো নেই, তো এটা চিহ্ন দেওয়া যাবে না। 25 আছে, 25 দিলাম। দেখো বর্গ আছে, বর্গ মানে কত? 2 স্কোয়ার, তার এইখানে মাথার উপর 2 হবে। তো 25-এর স্কোয়ার মানে কি? 25টা আছে, দেখো 2 আছে মানে কি 2 বার আছে লেখা গুণাকারে। তাহলে 25-কে 25 দিয়ে গুণ করলে 625, তার মানে 25-এর বর্গ 625। তাহলে ভালো করে লক্ষ্য করবে অঙ্কটা, বর্গ মূল বলেছে নাকি বর্গ বলেছে, যেরকমটা বলবে তার উপর ভিত্তি করে আনসার বেরোবে। একটু লিখে নাও। এবারে যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে দিই, কিরকম? তোমাকে বলছে এখানে, খুব ভালো করে বুঝবে, তোমাকে বললো -5 এর বর্গ কত? -5 এর বর্গ কত? তাহলে দেখো -5 দিলাম, বর্গ মানে কি? শুধু স্কোয়ার থাকবে, মূল তো নেই। তাহলে দেখো ভালো করে, 5-এর স্কোয়ার মানে কি? 5-এ 5-এ 25, আর যেহেতু মাইনাসের পাওয়ারটা 2 আছে, মানে মাইনাসটাও দুবার আছে, মাইনাস গুণ মাইনাস, তো মাইনাসে কি বলো? প্লাস, প্লাস 25, এর মানে শুধুমাত্র 25, সামনে প্লাস না দিলেও চলে। না, এটা থিওরি বলছি তো, কাজে লাগবে, একটু পরে কাজে লাগবে ধীরে ধীরে। তা -5-এর স্কোয়ার কত? 25। এবার যদি তোমাকে বলা হয়, তোমাকে বললো 5-এর বর্গ কত? 5-এর বর্গ কত? তাহলে 5 দিব প্রথমে, তাহলে স্কোয়ার দিলাম 25। তাহলে খুব ভালো করে লক্ষ্য করো তো, -5-এর বর্গ স্যার 25, 5-এর বর্গ 25,
তার মানে স্যার -5 এবং 5 দুটোরই বর্গ 25। এই জন্য আমরা বলছিলাম যে 25-এর বর্গমূল +5 -5। কথা বুঝলে কি বুঝলে না? তাহলে দেখো, যখন বর্গমূল বলছি প্লাসটাও হবে মাইনাসটাও হবে, আর যখন -5-এর বর্গ বলছি তবুও 25, +5-এর বর্গ তবুও 25। কথা বুঝছো কি বুঝছো না? তাহলে দুটো সংখ্যা যদি একই থাকে, চিহ্ন উল্টা থাকে, দুজনের বর্গ একই সংখ্যা আসবে, কিন্তু বর্গমূল আসছে দুটো, একটা প্লাস সমেত একটা মাইনাস সমেত। কোনো সমস্যা কারো বুঝতে? ওকে ফাইন। তোমরা আসো পেজ নাম্বার 149-এ, নিচেতে একটা ফাঁকা লেখা আছে, দেখো বলছে 4-এর বর্গমূল ফাঁকা, মূলদ না অমূলদ? 2 হতে পারে, -2 হতে পারে, দুটোই কি তাহলে মূলদ সংখ্যা। ওকে, ভেরি গুড। ওকে, তো এই যে আমরা পেলাম, এতগুলো জিনিস বুঝলাম, এখান থেকে আমরা কি কনক্লুশন ড্র করলাম, সিদ্ধান্ত কি নিলাম? সিদ্ধান্ত এটাই নিলাম যে রুট যদি থাকে আর যদি ভাঙা না যায় তখন তার নাম করণী। যেমন √2, এটার নাম করণী, সেটা প্লাস হোক কিংবা মাইনাস, এটার নাম করণী। কিন্তু এই √2 এর সঙ্গে যদি কোনো আরেকটা সংখ্যা, যেমন 4 মনে করো, সে যোগ অবস্থায় থাক কিংবা বিয়োগ অবস্থায় থাক, শুধুমাত্র যদি, শোনো মন দিয়ে, শুধুমাত্র যদি এই পার্টটা থাকে, তোমরা কি বলবে? দুটো এরা বিশুদ্ধ করণী, বিশুদ্ধ করণী। আর কিন্তু এর সঙ্গে 4 একটা কি পূর্ণ সংখ্যা যোগ আছে, 4 একটা পূর্ণ সংখ্যা এখানে, মানে এর সঙ্গে বিয়োগ অবস্থা আছে, √2টা 4 থেকে বিয়োগ অবস্থায় আছে, তো তখন এটার নাম আর শুদ্ধ থাকবে না, অশুদ্ধ হয়ে যাবে, মানে মিশ্র হয়ে, মিক্সার হয়ে গেল না, এটার নাম মিশ্র দ্বিঘাত করণী। দ্বিঘাত কেন বলছি? এখানে কিছু নেই, মানে একটা ছোট্ট 2 আছে, 2 আছে, তো এগুলোর নাম কি? মিশ্র দ্বিঘাত করণী। এটার নাম শুদ্ধ দ্বিঘাত করণী। দেখো এটার নাম তাহলে কি থাকবে? যোগ থাকবে অথবা বিয়োগ অবস্থায় থাকবে। বলো, যদি বলি 4 × √2, এটাকে কি মিশ্র বলা যাবে? বলা যাবে না। কেন? এটা তো গুণ অবস্থা আছে। এটা কি অবস্থা আছে? গুণ থাকলে বলা যাবে না, এটার নাম দ্বিঘাত করণী, এটার নাম দ্বিঘাত করণী। কিন্তু এখানে মাঝখানে প্লাস অথবা মাইনাস চিহ্ন আসলে মিক্সার হয়ে গেল। কখন মিক্সার হয়? প্লাস করলে না গুণ করলে? প্লাস করলে মিক্সার হয়, তো প্লাস থাকলে বা মাইনাস হলে দ্বিঘাত করণী মিশ্র। শোনো মন দিয়ে, এই যে পাই আছে, এর নাম কি? এর নাম পাই, এটার নাম পাই। তোমরা জানো কি জানো না সকলে? দেখতে মারাত্মক না? হ্যাঁ, এটার নাম হচ্ছে পাই। তো এই যে পাই আছে, এই পাই একটা কিন্তু অমূলদ সংখ্যা। শোনো মন দিয়ে, পাইটা কোন সংখ্যা? অমূলদ সংখ্যা। তোমরা কি জানো পাইয়ের মান কত? পাইয়ের মানটা 22/7 ঠিক, কিন্তু এটা ফের সম্পূর্ণ ঠিক নয়। শোনো মন দিয়ে, এই যে বললে পাইয়ের মান 22/7, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট মান। এই যে বললাম পাইয়ের মান বললো 22/7, কিন্তু এই মানটা অ্যাকুরেট মান নয়, এটা অ্যাপ্রক্সিমেট মান। ব্র্যাকেটে আমরা লিখতে পারি প্রায়, প্রায়, কিন্তু এটা নিয়ে আমাদের কাজগুলো করছি প্রায় কাছাকাছি, সেজন্য। ঠিক আছে? বা অনেকে বলে 3.14, অ্যাকচুয়ালি 4-এ গিয়ে শেষ নাই, সংখ্যা আরো ছিল, ওগুলো আমরা লিখি না। কত দূর আছে স্যার? এটা শেষ নেই, একদম ইনফিনিটি অব্দি আছে। হ্যাঁ, তাহলে এই যে সংখ্যাটা, এটা তো যখন মানটা কোনো ফাইনাইট না, তাহলে এই মানটা তাহলে কি একটা, মানে কাছাকাছি মান। তাহলে এই মানটা তোমার হয়তো মনে হতে পারে মূলত, স্যার উপরে পূর্ণ নিচে পূর্ণ, মনে হচ্ছে মূলত, কিন্তু এটা মূলত না। কেন মূলত না? এই মানটা কাছাকাছি নেওয়া হয়েছে। এমনিতে 22/7 কিন্তু মূলত, কিন্তু পাইটা অমূলত।
তো এর পরীক্ষা আসতে পারে যে পাই কেমন সংখ্যা, অম্লদ। এটা লিখে নাও, পরীক্ষা এটা আসবে 100%। তাহলে বলো তোমরা আমাকে, যদি পাই যদি নিচে অম্লদ হয়, তাহলে বলো তো এই যে এটার নাম কি, রুট পাই। এটা মূলত অম্লদ, এটাও অম্লদ, নিজেই তো অম্লদ, তাহলে রুট পাইটাও কি অম্লদ। এখন বক্তব্য হচ্ছে এটা যদি অম্লদ হয়, এটার নাম কি দ্বিঘাতকরণী বলা যাবে? যাবে না। রুট পাই অম্লদ, কিন্তু এটা দ্বিঘাত নয়, দ্বিঘাত করণী নয়। কেন নয়? কারণ নিজেই তো অম্লদ। ঠিক, আমরা যেমন বলছিলাম √2, এটা দ্বিঘাত করণী হবে কি হবে না? হবে। দ্বিঘাত হবে না? দ্বিঘাত হবে তো, 2 আছে এখানে। কিন্তু কেন বলছি এখানে, কারণ এখানে 2টা কি মূলত ছিল, 2টা মূলত, কিন্তু √2টা অমূলত। তো এও অমূলত, এ অমূলত হচ্ছে, অমূলত হচ্ছে আবার কি বলো, দ্বিঘাত করণী হচ্ছে। আর এ অম্লদ হচ্ছে, কিন্তু দ্বিঘাত করণী হচ্ছে না। কেন? ভেতরের যে সংখ্যাটা পাইটা আছে নিজেই অম্লদ। বুঝলে? এখান থেকে প্রশ্নটা আসবে, প্রশ্ন কিন্তু আসবে, রুট পাই দ্বিঘাত করণী না করণী নয়? দ্বিঘাত করণী নয়, এই যে কেটে দিয়েছে একদম। আর এটা দ্বিঘাত করণী আছে, অম্লদ আছে। এটা অম্লদ আছে, কিন্তু দ্বিঘাত করণী নেই। তাহলে তোমরা জেনে গেলে মিশ্র দ্বিঘাত করণী জেনে গেলে। মিশ্র মানে কি, প্লাস থাকবে অথবা মাইনাস থাকবে, কোন একটা ভালো সংখ্যা কার সঙ্গে, দ্বিঘাত করণের সঙ্গে। তোমরা বলো √4, √25, এরা দ্বিঘাত করণী হবে কি হবে না? এরা দ্বিঘাত করণীর মতো দেখতে আছে, কিন্তু নয়। কেন? √4 কে ভাঙালে তো আমি 2 পেয়ে যাব, প্লাস হোক বা মাইনাস হোক। √25 কে ভাঙালে প্লাস হোক বা মাইনাস 5 পাবো, 5 এ 5 এ 25। তাহলে এটা কি করে দ্বিঘাত করণী হয় না? তো এও হবে না, ওই আকারে আছে, দ্বিঘাত করণী নয়। এরা সবাই কি মূলত সংখ্যা। ঠিক আছে, তাহলে এরা কি দ্বিঘাত করণী নয়। ক্লিয়ার? শোনো মন দিয়ে, এবারে শোনো, খুব ধ্যান দিয়ে শোনো। এবার জানবো, একটা হচ্ছে সদৃশ করণী, একটা অসদৃশ করণী। খুব মন দিয়ে বুঝবে, হ্যাঁ। শোনো, তোমরা আগে বলো সদৃশ মানে কি, দেখতে একই, আর অসদৃশ মানে দেখতে আলাদা। ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, যদি আমি একটা এক্সাম্পলে ফিরে আসি, যেমন তোমরা বলো এই দুটো পেন দেখতে একই না আলাদা? একই, একটু রংটা আলাদা আছে, কিন্তু ডিজাইনটা সব একই আছে। এর নাম সদৃশ। এর নাম কি? সদৃশ। কিন্তু এটার সঙ্গে আমি যদি বলি এটা দেখতে একই না আলাদা, এরা অসদৃশ। ফাইন। তাহলে যদি দেখতে একই পেয়ে যাই, সদৃশ বলবো, আলাদা হলে অসদৃশ বলবো। কিছু আছে? কেমন স্যার? চলো একটা উদাহরণ নেওয়া যাক। দেখো, খুব মন দিয়ে বোঝো, লেখা আছে এখানে √50 লেখা আছে, খুব ভালো করে বোঝো। √50 আছে, এর √12 লেখা আছে। ওকে, যদি তুমি 50 কে ভাঙাও, তো তুমি বলবে স্যার এটাকে যদি ভাঙাই, তো স্যার 5 × 5 × 2 লিখতে পারি কি পারি না? 5 এ 5 এ 25, 25 থেকে 50। তাহলে বলো তো এখান থেকে দুটো 5 থেকে একটা পেয়ার হচ্ছে, 5 বাইরে বেরিয়ে আসলো, আর 2 ভেতরে থেকে গেল। তাহলে এটাকে ভাঙিয়ে কত পেলাম? 5√2। এবার √12 কে ভাঙাচ্ছি, তোমরা বলবে স্যার একে যদি ভাঙান তো 2 2 এ 4, 4 3 এ 12, কি তাই তো? এবার দেখো তো, দুটো 2 মিলে একটা জোড়া হচ্ছে, একটা 2 বাইরে বেরিয়ে আসলো, আর 3 সের সিঙ্গেল আছে, বেচারা ভেতরে থেকে গেল। পেলাম। তাহলে √12 কে ভাঙিয়ে পেলাম 2√3। এবার দেখো তো, এখানে রুটের ভেতরে কে আছে? 2। রুটের ভেতরে কে আছে? একই না আলাদা? আলাদা মানে অসদৃশ। তাহলে লিখবে তোমরা √50 ও √12 অসদৃশ।
ক্লিয়ার না ক্লিয়ার না? দেখো, বুঝতে পেরেছো? এখানে এটা দেখে লাভ নাই, এটা স্যার 5 ছিল 2 ছিল, এটা দেখে লাভ নাই, এটা একই হোক আলাদা হোক দেখে লাভ নাই। আমি দেখছি করণী, করণীর ভিতরে কত আছে, এখানে কত আছে, আলাদা অসদৃশ। ক্লিয়ার না? এবার অন্য একটা উদাহরণ নিচ্ছি। কি উদাহরণ? একটা নিলাম √8, আট নিলাম √50। ওকে, স্যার যদি 8 কে ভাঙাই তো কি পাবো স্যার? 2 2 এ 4, 4 2 এ 8। তাহলে স্যার এখান থেকে দুটো 2 থেকে স্যার একটা 2 বাইরে বেরিয়ে আসলো, আর এই সিঙ্গেল বেচারা সিঙ্গেল তুমি থাকো রুটের ভেতরে, পেয়ে গেলাম। স্যার যদি একে ভাঙাই তাহলে এখানে স্যার 50 কে ভাঙালে স্যার 5 গুণ 5, 5 এ 5 এ 25, 25 2 এ 50। তাহলে স্যার দুটো 5 থেকে স্যার একটা 5 বাইরে বেরিয়ে আসলো, আর স্যার √2টা স্যার বেচারা থেকে গেল। তাহলে তোমরা বলো তো রুটের ভিতরে কি আছে? এখানে এখানে কি আছে? একই না আলাদা? সদৃশ। তাহলে আমরা লিখতেই পারি √8 ও √50 সদৃশ করণী। বুঝনি? তাহলে তোমরা করে দেখাও √12 ও √28 এরা কেমন, সদৃশ নাকি অসদৃশ করণী? তোমরা করে দেখাও কমেন্ট বক্সে। এই যে যারা প্রিয় শিক্ষার্থীরা দেখছে এখানে, ওদেরকে বলছে তোমরা ওখানে কমেন্ট আনসার দেবে। অদৃশ, অসদৃশ বলো। অদৃশ, স্যার অদৃশ্য বলে। তো না, এবারে একটা তোমাকে অঙ্ক বোঝাই। হ্যাঁ, তোমরা এই আনসারটা কমেন্টে দাও নিচে। স্যার আপনি তো মাইকে বলে দিলেন। এবারে এই করণী দিয়ে তোমাকে বললো যোগ করো আর বিয়োগ করো। ফর এক্সাম্পল একটা আমি অঙ্ক লিখছি উদাহরণ হিসাবে, ঠিক আছে? লেখা আছে 2√3, ঠিক আছে? তারপর লেখা আছে 3√2, আরটা লেখা আছে 4√3, দিয়ে বলছে এদের যোগফল কত। খুব মন দিয়ে বুঝবে। হ্যাঁ, তোমাকে বললো এদের যোগফল কত। তুমি তো এখন চিন্তা কোনো ব্যাপার নয়, যোগফল মানে কি স্যার? যোগ করতে বলেছে। কাদের কি? তিনটে রাশিকে। এই একটা রাশি, দুটো রাশি, তিনটে রাশি, যোগফল মানে যোগ করব। কত স্যার? 2√3 আছে স্যার, যোগ করব। স্যার 3√2 যোগ করব, 4√3। ঠিক স্যার, যোগ কেমনি করব? যেগুলো দেখতে একই সদৃশ তাদেরকে যোগ করবো এক জায়গায়, আর যারা দেখতে অসদৃশ এটি আলাদা করে অন্য জায়গায় যোগ করবো। তো দেখো, বলো তো এর সঙ্গে কে সদৃশ আছে? এই 4√3। তা বলো তো √3 এখানে দুটো আছে, √3 এখানে 4টা আছে, যোগ করে কটা হবে? 6টা √3। আর এখানে এর জোড়া কেউ আছে আগেও? এই বেচারা সিঙ্গেল এখানে থাক। আনসার কমপ্লিট। হ্যাঁ, কি করবে আসো। হ্যাঁ, এটা যোগ করলাম, তাহলে এদের যোগফল। ক্লিয়ার না ক্লিয়ার না? তাহলে তোমরা আমাকে একটা করে দেখাও তাহলে, আর তোমরা করবে কমেন্ট বক্সে। লেখা আছে 2 + √3, না এটা না, √12, -4√3 ও 6√3 এদের যোগফল কত? শোনো, সিম্পলি অঙ্কটা করবে, আনসার সিম্পলি বেরোবে। বেশি যদি টেনশন না করো তো টেনশন অঙ্ক ভুল হবে। দেখো বলেছে, কি বলেছে? √12 -4√3 ও 6√3 এদের যোগফল কত, মানে যোগ করতে বলেছে। তাহলে সে √12 আছে, যোগ করব -4√3। স্যার আপনি বলেছিলেন দুটো চিহ্ন পাশাপাশি লেখা যাবে না, ব্র্যাকেটে রাখবো, যোগ 6√3। এই তো কাজটা করব। স্যার আপনি তো বলেছিলেন যে 12কে যদি স্যার ভাঙাই তো কি হবে, তাহলে বলো? 2 2 এ 4, 4 3 এ 12, প্লাস মাইনাসে মাইনাস,
কত আছে বলো 4√3, এক্স এর ভাঙানো যাবে না, প্লাস কত বলো 6√3। দেখো ভালো করে, দুটো 2 থেকে স্যার একটা 2 বাইরে বেরিয়ে আসলো, আর √3 ভেতর থেকে গেল, মাইনাস স্যার 4√3 প্লাস 6√3। ঠিক, এবার দেখো √3 √3 √3 সবাই স্যার সদৃশ, খুব ভালো জিনিস। তাহলে একটা কাজ করলে হয় না স্যার, এটা স্যার √3 স্যার দুটো আছে, √3 স্যার 6টা আছে স্যার, যোগ করতে হবে, চিহ্ন একই আছে, তো ওটা হলো বলো 8টা √3, তার থেকে স্যার বিয়োগ করবো কটা, 4টা √3। স্যার 8টা √3 থেকে 4টা √3 বিয়োগ করলে স্যার 4টা √3। এবারে তোমাকে বলেছে এই যে প্রশ্ন দেওয়া আছে, কি বলেছে 2 প্লাস √3 ও 2 মাইনাস 2√3 এদের যোগফল কত। তো খেয়াল রাখবে, বলতো এটা কেমন শুদ্ধকরণী না মিশ্রকরণী, মিশ্র মিক্সার আছে, এটা পূর্ণ সংখ্যা, এটা শুদ্ধ দ্বিঘাত, মিক্সার থাকলে মিশ্র দ্বিঘাত করণী, এটা স্যার পূর্ণ সংখ্যা, এটা দ্বিঘাত একসঙ্গে কি নাম, মিশ্র দ্বিঘাত করণী, এদের যোগফল করতে বলেছে। তো আমরা জানি স্যার যোগের একটাই নিয়ম, কি নিয়ম, 2 প্লাস √3 এর সঙ্গে যোগ করবো কাকে, 2 মাইনাস 2√3, এই তো নাকি। যোগ যখন দেব ব্র্যাকেট না দিলেও চলবে, কারণ যোগ তো খুব ভালো সংখ্যা, ব্র্যাকেট না দিলেও চলবে, কিন্তু হ্যাঁ যদি এখানে মাইনাস করতে বলতো অবশ্যই ব্র্যাকেটটা লাগবে, কেন চিহ্নগুলো পাল্টে যাবে, মনে রাখবে। তোমরা বলো, যখন আমি স্যার যোগগুলো করব, তো নিয়ম হচ্ছে কি, যেগুলো রাশি সদৃশ তার সঙ্গে তার যোগ হবে, আর যেগুলো অসদৃশ তার সঙ্গে তার যোগ হবে। তো বলো বলো এর সঙ্গে এটা এটা কোন সংখ্যা, পূর্ণ, এটা কেমন সংখ্যা, তাহলে একই জাতের আছে, এরা যোগ হবে। তো 2 যোগ 2 কত তাহলে 4, এটাতে কত আসে, বলছি এরা মুসলিমের আছে না না, এটা একই জাতের মানে এটা পূর্ণ, ওই পূর্ণ সংখ্যা, তো যোগ করে দিলাম। দেখো এই যে এটা √3 আছে, √3 আছে, এরাও একই জাতের আছে, একই জাতের মানে এরা সদৃশ আছে, কি বলো সদৃশ করণী, বললো এখানে √3 চিহ্ন কি আছে, প্লাস, √3 চিহ্ন মাইনাস, চিহ্ন একই না আলাদা, যোগ না বিয়োগ করব, বিয়োগ করব, দুটো √3 থেকে একটা √3 বিয়োগ, তো কটা √3, একটা √3, এই দুটো √3 বড় না একটা √3 বড়, দুটো √3 বড়, এর জন্য কি আছে মাইনাস, সামনের দিকে মাইনাস। তো মনটা এখানে রাখতে হবে তোমাকে না, এই দুটোকে যোগ করবো, তো দিলাম যোগ চিহ্ন, যোগ দেওয়ার সময় ব্র্যাকেটটা না দিলেও চলবে, কেন, যেহেতু মাইনাসটা নেই, যদি মাইনাস করতে বলতো ব্র্যাকেটটা অবশ্যই দিতে হবে, সবগুলো চিহ্ন পাল্টে যাবে। ওকে, যোগ করবো, তাহলে মনে রাখতে হবে যেগুলো জিনিস একই রকমের আছে, একই জাতের আছে, তাদেরকে এক জায়গায় কাজ করব, আর যেগুলো আলাদা জাতের তাদেরকে আলাদা জায়গায় কাজ করব। যেমন 2 একটা পূর্ণ সংখ্যা, এটা একটা পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যা পূর্ণ হিসাব করব, এটা +2 এটাও +2, তো +4 হয়ে গেল। √3 √3 সদৃশ না অসদৃশ, সদৃশ, এটাও √3 এটাও √3 একই আছে, সদৃশ। তাহলে বলো √3 এখানে দুটো আছে, √3 এখানে একটাই আছে, চিহ্ন আছে এর মাইনাস, এর চিহ্ন প্লাস, চিহ্ন আলাদা আছে, চিহ্ন আলাদা মানে বিয়োগ করব। তো দুটো √3 থেকে একটা √3 বিয়োগ করলে একটা √3 হচ্ছে, একটা √3 হচ্ছে, আর যেহেতু এটা সংখ্যা বড় তার চিহ্ন মাইনাস, সামনের দিকে মাইনাস। এটা তোমাদের হোমওয়ার্ক, কমেন্ট বক্সে আনসার দিবে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাও আমাদের কমেন্ট বক্সে।